মধ্যে মেন কারণ হচ্ছে এখানের যে পূর্বতন সরকার ছিল, পূর্বতন সরকার কিন্তু বাংলাদেশি যারা ছিল তারা এখানে এসে ভোটার হয়ে যাচ্ছে, তারা আধার কার্ড বানিয়ে নিচ্ছে, তারা এখানে বছর পর বছর থাকছে এবং এখানের যারা রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে, যেমন মনে করুন কন্যাশ্রী, যেমন মনে করুন রেশনের সমস্ত জিনিসগুলো আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু তারা উপপালিত হচ্ছে, সেইগুলোকে আটকানো যায়, না আটকাতে পারলে খুব সমস্যা। খুবই গৌরবের এবং আনন্দের দিন আমাদের মানে সমগ্র ভারতবাসীদের জন্য। এর থেকে তো গৌরবের দিন আর কিছু হয়। সমগ্র ভারতবর্ষে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় দুর্নীতি, জঙ্গিহানা এবং ভ্রষ্টাচার, সেই সমস্ত জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তো সরকার পরিবর্তন করেছি এবং নতুন সরকার আশা করি এই সমস্ত ব্যাপারগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। এই দেখুন আমাদের কাছে যে হাওড়া শহর রয়েছে, হাওড়াতে বেলিলিয়াস রোড বলে একটা জায়গা রয়েছে, বেলিলিয়াস রোড থেকে একজন জঙ্গি ধরা পড়েছে। সেই জঙ্গি হচ্ছে আপনার আসানসোলে গিয়ে উনি ওখানে বাসস্থান তৈরি করেছিলেন। তো যদি দেখা যায় এই মানে সমগ্র ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে আছে। জঙ্গিরা আসছে কোথা থেকে? জঙ্গিরা এই বাংলাদেশ থেকে নদীপথের মাধ্যমে রাতের অন্ধকারে আসছে। তো সেইগুলো আমাদের যে রয়ের যে চিফ অজিত ডোভাল মহাশয়, উনি পরিষ্কার বলে দিয়েছেন পশ্চিমবঙ্গ এমন একটা সেনসিটিভ জায়গা যে পশ্চিমবঙ্গের আপনার পশ্চিম পাশে রয়েছে বাংলাদেশ, উপরে রয়েছে চীন, এবং চীন, বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনজন মিলে ভারতবর্ষকে উত্তক্ত করার চেষ্টা করছে। ভারতবর্ষের অর্থনৈতিক যে বিকাশ সেটাকে আটকানোর চেষ্টা করছে এবং তাদের কাছে কোনো বাস্তবিক কোনো অস্ত্র নেই, তাদের আছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে জঙ্গি অস্ত্র। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। স্বাধীনতা তো আমরা অনেক দিন আগেই পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় স্বাধীনতা আমরা এখনও পর্যন্ত পাইনি। যেমন মনে করুন দারিদ্র্য থেকে স্বাধীনতা আমাদের পাওয়া উচিত, বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম জঙ্গিহানা, এখান থেকে আমাদের স্বাধীনতা পাওয়া উচিত। সেগুলো আশা করি কেন্দ্র এবং রাজ্যের সরকার একসঙ্গে বসে সমস্ত কিছু আলোচনার মাধ্যমে এই স্বাধীনতার যে জিনিসটাকে ব্যবহার করবে। খুবই গৌরবের এবং আনন্দের দিন আমাদের মানে সমগ্র ভারতবাসীদের জন্য। এর থেকে তো গৌরবের দিন আর কিছু হয়ই না। সাথে সাথে এটা স্মরণ করারও দিন। কারণ হচ্ছে গিয়ে এই স্বাধীনতাটা কিসের বিনিময়ে, কার কার ত্যাগ এবং কাদের হচ্ছে গিয়ে আত্মত্যাগের ফলে আমরা এটা পেয়েছি, সেটাও সাথে সাথে মনে করার দিন। সাথে সাথে এটাও মনে করার দিন যে এই স্বাধীন ভারতের ৮০ বছরে দেশের অগ্রগতি এবং উন্নয়ন, সুরক্ষা এবং নাগরিক অধিকার রক্ষার জন্য যারা নিয়মিত কাজ করে চলেছেন তাদেরকেও স্মরণ করার দিন। এবং যদি সামগ্রিকভাবে দেখা যায় 1947 সালে যে স্বাধীনতা আমরা ইংরেজ থেকে পেয়েছিলাম সেটা যথেষ্টই আনন্দের বিষয় ছিল, কিন্তু তারপরেও শুধু রাজ্য নয়, গোটা সমগ্র ভারতবর্ষে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় দুর্নীতি, জঙ্গিহানা এবং ভ্রষ্টাচার, সেই সমস্ত জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তো সরকার পরিবর্তন করেছি এবং নতুন সরকার আশা করি এই সমস্ত ব্যাপারগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। দেশের স্বাধীনতা যদি ধরা হয় তাহলে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান 1947 সালে হয়েছিল। সেই দিনটার গুরুত্বকে কখনো কম করে দেখা যায় না। আর এখন যেটা আছে সেটাও এক ধরনের স্বাধীনতা, কারণ বৃহৎ জনগোষ্ঠী একটা ব্যবস্থার নাগপাশে যে আটকে ছিল তার থেকে মানুষ চেয়েছে, সেটা হচ্ছে গিয়ে থেকে মুক্তি পেয়েছে। তো সেটাও একটা স্বাধীনতা, কিন্তু দুটোর প্রেক্ষাপট আলাদা, দুটোকে এক দৃষ্টিভঙ্গিতে দেখার বিষয় আমাদের থাকে না। তবে এটাও একটা দারুণ ব্যাপার যে আমাদের গণতন্ত্রে যে আমরা আমাদের সরকার নির্বাচন করতে পারি, যদি আমাদের সেই সুযোগ নিরপেক্ষভাবে থাকে। এই গত নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ সেই সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগ হচ্ছে গিয়ে তারা সদ্ব্যবহার করেছেন, একটা পরিবর্তন এসছে। সমগ্র মানুষ এটা নিয়ে অনেক আশাবাদী এবং এই যে স্বাধীনতাটা, সরকার বদল করা বা সরকার সিলেক্ট করার স্বাধীনতাটা, সেটাও কিন্তু আমাদের 47-এর স্বাধীনতার ফলেই আমরা পেয়েছি। 1947-এ খাতায় কলমে স্বাধীন আমরা হয়েছি ঠিকই, কিন্তু তারপর থেকে যেসব দেশ নায়করা আমাদের ওয়েস্ট বেঙ্গল শাসন করেছেন তারা আমাদের আলটিমেট পরাধীন করেই রেখেছিলেন। আশা করা যায় 2026-এ আমরা স্বাধীন হয়েছি। এখন এটা বলতে হয়তো 1-2 বছর সময় লাগবে যে আমরা 26-এ স্বাধীন হয়েছি কিনা। এখন মনে হচ্ছে যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এই মনে হওয়াটার জন্য আরও 1 বছর 2 বছর ওয়েট করাটাই স্বাভাবিক।
হুম, এই দেখুন আমাদের কাছেই যে হাওড়া শহর রয়েছে, হাওড়াতে বেলিলিয়াস রোড বলে একটা জায়গা রয়েছে। বেলিলিয়াস রোড থেকে একজন জঙ্গি ধরা পড়েছে। সেই জঙ্গি হচ্ছে আপনার আসানসোলে গিয়ে উনি ওখানে বাসস্থান তৈরি করেছিলেন। তো যদি দেখা যায় এই মানে সমগ্র ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে আছে। জঙ্গিরা আসছে কোথা থেকে? জঙ্গিরা এই বাংলাদেশ থেকে নদীপথের মাধ্যমে রাতের অন্ধকারে আসছে। তো সেইগুলো আমাদের যে রয়ের যে চিফ অজিত ডোভাল মহাশয়, উনি পরিষ্কার বলে দিয়েছেন পশ্চিমবঙ্গ এমন একটা সেনসিটিভ জায়গা যে পশ্চিমবঙ্গের আপনার পশ্চিম পাশে রয়েছে বাংলাদেশ, উপরে রয়েছে চীন, এবং চীন, বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনজন মিলে ভারতবর্ষকে উত্তক্ত করার চেষ্টা করছে। ভারতবর্ষের অর্থনৈতিক যে বিকাশ সেটাকে আটকানোর চেষ্টা করছে, এবং তাদের কাছে কোনো বাস্তবিক কোনো অস্ত্র নেই, তাদের আছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে জঙ্গি। এই বিষয়ে হচ্ছে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই হিসাবে প্রশাসনিকভাবে হচ্ছে গিয়ে যে পদক্ষেপ নেওয়ার সেটা অলরেডি সরকার নিয়েছে। আর নেতাজিকে সম্বন্ধে এই মন্তব্যগুলো করবার আগে যারা করছেন তাদের হচ্ছে গিয়ে সম্ভবত সেই শিক্ষা দীক্ষা উপলব্ধি জায়গাটা খুব ক্ষীণ বা হচ্ছে গিয়ে নেই বলা চলে, সেই জায়গা থেকে করেন। না হলে একটা মানুষ, তার প্রতি ব্যক্তিগত কোনো রাগ বিদ্বেষ থাকার কথা নয় আজকের প্রজন্মের কাছে, কারণ কেউই তার হচ্ছে কি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। সুতরাং কোনো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা হচ্ছে গিয়ে স্বীকৃত, ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অতুল্য অবদান, সেটা শুধুমাত্র দেশের মাটিতে থেকে নয়, সারা পৃথিবী জুড়ে হচ্ছে গিয়ে তিনি ভারতীয়ত্বকে যেভাবে সংগঠিত করে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তার প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য একেবারেই অবাঞ্ছিত। মন্তব্যে যেতেই চায় না। উনি আমাদের একটা লিডার, আমরা তাকে ওয়ার্শিপ করি, সে আমাদের একটা প্যাট্রিয়টিক লিডার, তাকে জুড়েই এত কিছু, তো কোনো বাজে নেগেটিভিটির মধ্যে যাওয়ারই দরকার নেই। অনন্ত মহারাজ যে মন্তব্যটা করেছেন, যদি এটা ওনার নিজস্ব মন্তব্য হয় তাহলে খুবই কুরুচিকর। তবে অনিচ্ছাকৃতভাবে কথাবার্তা বলা যায় বলে তো আমার মনে হয় না। কীভাবে বলা যায় আমার হয়তো জানা নেই। আমার মনে হয় এটা উনি ইন্টেনশনালি বলেছিলেন। দাদা, আরেকটি প্রসঙ্গে আপনার সাথে একটু কথা বলবো। আমরা দেখছি আমরা চারিদিকে স্বাধীনতা দিবসের ঠিক আগেই আবারও দুই পাক নাগরিক ধরা পড়েছে। মানে এই যে কদিন ধরে জঙ্গি ধরা পড়া, পাক নাগরিক ধরা পড়া, বিষয়টা কিভাবে দেখছেন? পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই চলছিল এগুলো, এত বছর ধরে চলে এসছে। আশা করা যায় ওয়েস্ট বেঙ্গলে অন্তত এটা আর দেখতে হবে না। 26-এর পরে এটাই আশা করবো আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ হিসেবে। জঙ্গি ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে, বাংলাদেশের মাধ্যম দিয়ে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করছে। এটা আশা করি এর সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। দাদা, এতদিন প্রাক্তন সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে যে বিগত সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনি সঠিক কথাই বলেছেন। সেই জন্য এখন যে বর্তমান সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ইনি যত দ্রুত সম্ভব, যে আমাদের যে ভোট যখন প্রচার হয়েছিল তখন ডাইরেক্ট বলে দিয়েছিলেন উনি যে ক্ষমতায় আসার 30 দিনের মধ্যে কিন্তু বিএসএফকে জমি হস্তান্তর করবেন। উনি কিন্তু করে দিয়েছেন, এবং এখনও পর্যন্ত যদি দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ফেন্সিং দেওয়া শুরু হয়েছে। যদি ফেন্সিং সমস্ত জায়গা তো দেওয়া সম্ভব নয়, কিছু কিছু জায়গায় জল এমন রয়েছে, বাসস্থান এমন রয়েছে, সমস্ত জায়গাগুলো দেওয়া সম্ভব নয়। তবে যদি সমস্ত জায়গাগুলো দেওয়া সম্ভব যদি হয়, তাহলে কিন্তু ফেন্সিং যদি দিয়ে আটকানো যায়, তাহলে কিন্তু জঙ্গি হানা অনেকটাই আটকানো যাবে। কারণ জঙ্গিরা তখন ভারতবর্ষে প্রবেশ করতে সহসা পারবে না, এবং বিএসএফকেও আগের থেকে অনেক কড়াভাবে অবস্থান নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড চেক করতে হবে। আপনি যেটা বললেন না, তার মধ্যে মেন কারণ হচ্ছে এখানের যে পূর্বতন সরকার ছিল, পূর্বতন সরকার কিন্তু বাংলাদেশি যারা ছিল তারা এখানে এসে ভোটার হয়ে যাচ্ছে, তারা আধার কার্ড বানিয়ে নিচ্ছে, তারা এখানে বছর পর বছর থাকছে, এবং এখানের যারা রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে, যেমন মনে করুন কন্যাশ্রী, যেমন মনে করুন রেশনের সমস্ত জিনিসগুলো, আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু তারা উপপালিত হচ্ছে। সেইগুলোকে আটকানো যায়, না আটকাতে পারলে খুব সমস্যা। গোটা রাজ্য জুড়ে 2014 সাল থেকে আমাদের এখানে চলছে। তারা জঙ্গি দমনে যে ধরনের হচ্ছে গিয়ে ভূমিকা নিয়েছে, তাতে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আগে যে ধরনের জঙ্গি হানা ভারতবর্ষে হতো সেই তুলনায় হচ্ছে গিয়ে এখন অনেকটাই কম। এবং মাঝে মধ্যে যে কটা মিস অ্যাডভেঞ্চার হয়েছে, সেটা যারা হচ্ছে গিয়ে মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার যথোপযুক্ত জবাব পেয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস যারা প্রশাসন চালাচ্ছেন রাজ্যে এবং কেন্দ্রে, তারা এটা নিয়ে সতর্ক আছেন এবং সঠিক ব্যবস্থা সবসময় নেন। স্বাধীনতা দিবস, নেতাজি নেতাজি হচ্ছে ভারতবর্ষের এবং আপামর বাঙালির একটা আবেগ। আমরা ছোটবেলা থেকেই পড়েছি যে নেতাজি একমাত্র ইংরেজদেরকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেছিল, এবং তার আজাদ হিন্দ বাহিনী
ভারতবর্ষের কয়েকটা জায়গায় দখল করে নিয়েছিল আপনার ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে। সেই নেতাজি আবেগকে যদি কেউ এইভাবে কুঠারাঘাত করে, তাকে দংশন করে, তখন আপামর জনসাধারণ এবং বাঙালি বলুন তার তো একটা বিক্ষোভ তো তৈরি হবেই। তো উনি একদমই সঠিক কাজ করেননি, ঠিক আছে, ওনার এই কাজটা করা উচিত হয়নি। সেই জন্যই তো রাজ্য সরকার ওনার যে পদ্মশ্রী যে বঙ্গভূষণ যে পুরস্কার উনি ওনাকে রিটার্ন করতে বাধ্য করিয়েছেন, ঠিক আছে। উনি তো একদমই, আমার মনে হয় উনি প্রচারের জন্য হোক বা কিছু করার জন্য হোক এই জিনিসগুলো করেছেন। কারণ নেতাজি নিয়ে কোনো বিকল্প থাকতে পারে না। নেতাজির কোনো মানে নেতাজিকে নিয়ে কোনো বাজে কথা বলুন বা এখন সারা ভারতবর্ষ কেন বাঙালি কেউ অ্যাকসেপ্ট করবে না। সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় ভারতবর্ষের তথা আপামর বাঙালির জনসাধারণের একটাই আবেগ হচ্ছে নেতাজি, এটা সবাই এক বাক্যে স্বীকার করবেন। উনি হয়তো ক্ষমতায় আসার প্রচারে আসার জন্য উনি এই ধরনের বিতর্কমূলক মন্তব্য করলেন, যাতে সবাই নিয়ে ওনাকে একটু চর্চা করবে, করবে। কারণ নেতাজিকে নিয়ে বিতর্ক করার মতো কোনো জায়গা নেই। কারণ আমার প্রথমবার আসা এখানে, আর একটা লাইফ টাইম মেমোরিজ নিয়ে যাচ্ছি, খুব সুন্দর। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।